Hi everybody, in today's video I am going to teach you how to use preposition over and above. Okay, before I start the class I want to give you some ideas about how to use prepositions. As you all know that prepositions are used before either a noun or a pronoun. Understood? It's very easy to use. You know, if you use Bengali, for example, I'm telling you, as Bengali is our mother tongue, naturally I want to give you some ideas about how to use prepositions. First you look at your own language, especially the way preposition is used. ধরো তুমি বলছো আমি স্টেশনে যাই, এবার যাই কথাটা আই একটা সাবজেক্ট আনতে হয়, তারপর গো যাই। এবার স্টেশন নে কথাটা যখন বলা হচ্ছে, নে এ কথাটা বলা হলো, ওই এটার ভিতরে না একটা টু ঢোকানো আছে। স্টেশন একবার স্টেশন বসালো আর নেটা একটা জোগানো করলো। ওই যে নে এ কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি কি এ কথাটার ভেতরে ঢোকানো আছে দিক। স্টেশনের দিকে যায়, আই গো টু স্টেশন। তাহলে ওই যে টুটা আছে না, প্রিপোজিশনটা একটা নাউনের আগে এসে বসে যায়, ঠিক আছে? আর নাউনটাকে প্রিপোজিশনটা হচ্ছে নাউন, কোনটা স্টেশনটা হচ্ছে নাউনের আগে টু বলে। এই হচ্ছে প্রিপোজিশন জিনিসটার প্রয়োগ, ঠিক আছে? বাংলা ভাষাতে আমরা অনেক কোথায় রে, কোথায় যাচ্ছিস, বাজারে। রে বলতে এখানে কিন্তু বাজারের দিক বোঝাচ্ছি। রে কথাটা ওই টু দিয়েই প্রকাশিত হবে ইংলিশ ভাষাতে। আর ওটা কোথায় বাজারের আগে বসবে টুটা। প্রিপোজিশন সবসময় আগে বসে, কার? নাউন এবং প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। বোঝা গেল? তো যাই হোক, এবার আসা যাক অ্যাভাব আর ওভারের ব্যবহারটা। আমরা যখন ওভার বা অ্যাভাব ব্যবহার করি ইংলিশ ভাষাতে বিশেষ করে, তখন একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, অ্যাভাব বলতে যেটা ওপরে আর সেটা সোজাসুজি ওপরে। এখন দেখো, আমি যেখানে বসেছি তোমাকে পড়াতে, তার একদম সোজাসুজি উপরে হচ্ছে ফ্যানটা বা সিলিংটা। ধরো না বাড়ির ঘরের যে সিলিং বলছি তো, ওপরের দিকের ছাদটা যেটা রয়েছে, যেখানে সিলিং ফ্যানটা লাগানো হয়। তো এবার টেবিলটা, এই টেবিলের ওপরেই ফ্যানটা রয়েছে। দ্য ফ্যান ইজ অ্যাভাব দ্য টেবিল, একদম সোজাসুজি স্ট্রেট, স্থিরভাবে রয়েছে, অ্যাভাব বলবে, কোনো নরণচরণ কিছু নেই। এবার তুমি যদি বলো একটা হেলিকপ্টার, হ্যাঁ, প্যালেসটার ওপরে কি হচ্ছে, হোভার করছে। হোভার মানে হচ্ছে ফ্লাইং, ওর উপরেই রয়েছে, ওখান থেকে মানে হোভারিং, ওকে তো কোথাও যাচ্ছে না। তাহলে তুমি বলতে পারো দ্য হেলিকপ্টার ইজ হোভারিং ওভার দ্য প্যালেস, একদম স্থির। কিন্তু yes, sorry, can you also the fan moves above the table, above my head, above your head, if you are sitting straight. Understood? The fan moves above your head. Understood? তো এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখি, এখানে কিন্তু মুভমেন্টটা নেই, কিন্তু আমাদের অজস্র সেন্টেন্সের মধ্যে ওভার অ্যাভাবেরও মধ্যে মুভমেন্ট দেখতে পাই। কিন্তু যখন ওভারটা ব্যবহৃত হয়, ওটা স্পেশালি মুভমেন্ট। কীরকম? sir, what is the difference between over and above? The basic difference between over and above is when over involves movement. যদি তুমি কোনো জায়গায় রওনার মধ্যে আছো, যেমন প্লেনটা কল্যাণীর উপর দিয়ে উড়ে আমেরিকা চলে গেল, দ্য প্লেন ফ্লিউ ওভার কল্যাণী টু আমেরিকা, ঠিক আছে? বা পাখিটা আমার বাড়ির উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই বিল্ডিং। ক্লিয়ার? তাও তুমি বলছো একটা বেড়াল ওই দেয়ালের উপর দিয়ে চলে যাচ্ছে, এই যে মুভমেন্টটা বোঝাচ্ছে। দ্য ক্যাট ইজ ক্লাইম্বিং ওভার দ্য কি ওয়াল, ক্যাট ইজ ক্লাইম্বিং ওভার, একটা মুভমেন্ট, যার ভেতরে একটা মুভমেন্ট ঢোকানো রয়েছে। বোঝা গেল? তা কিন্তু এখানে কিন্তু মুভমেন্টটা তুমি যেন বোঝাচ্ছ, আবার স্থিতি ভাবটাও আসবে, স্থিরতার মধ্যেও ওভারের প্রয়োগ থাকে, ঠিক আছে? তাহলে এবার উভয়ের ব্যাপারটা তুমি দুটোর ক্ষেত্রে কি বোঝায়? হায়ার দেন, অর্থাৎ অ্যাভাব এবং ওভার উভয়ের অর্থ হতে পারে কোনো কিছুর চেয়ে বেশি, অর্থাৎ বেশি বোঝাচ্ছে। এবার তুমি যদি বলো তোমার আঁটুর ওপরে জল, মানে তুমি বলতো জল আমার আঁটুর ওপরে উঠে এসেছিল, দ্য ওয়াটার কেম আপ ওভার মাই নিজ বলতে পারো,
আবার ওভার মাই অ্যাবাভ মাই নিজ বলতে পারো। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই মুভমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তারপর তুমি এরকমও বলতে পারো ক্যান ইউ সি দ্য প্লেন বা ক্যান ইউ সি দ্য হেলিকপ্টার অ্যাভাব দ্য প্যালেস। তুমি কি দেখতে পাচ্ছ প্যালেসের ওপরে কি রয়েছে? হেলিকপ্টারটা একদম সোজাসুজি হেলিকপ্টারটা রয়েছে। আবার ওভারও বলতে পারো, দুটোই হতে পারে। ক্লিয়ার? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন তুমি যদি বলো স্ট্রেটের, আমি উদাহরণ দিচ্ছি, আমার নাকটা তুমি যখন অন ব্যবহার করবে, অনের ক্ষেত্রে কি হয়, বইটা টেবিলের ওপরে, দ্য বুক ইজ অন দ্য টেবিল বলছো তো, কিন্তু তুমি যদি বলো যে বইটা টেবিলের ওপরে, বইটা কিন্তু টেবিলকে স্পর্শ করে রয়েছে, ধরে রয়েছে, কিন্তু অ্যাভাবের ক্ষেত্রে কীরকম, কোনো টাচ করেনি। আর টাচ করেনি বলেই আমি বলতে পারি আমার নাকটা মুখকে কিন্তু স্পর্শ করেনি। তাহলে যেহেতু মুখকে স্পর্শ করেনি আমার নাকটা, আমি বলতে পারি মাই নোজ ইজ অ্যাভাব মাই মাউথ। আবার অ্যাট দ্য সেম টাইম আবার তুমি উল্টেও বলতে পারো যে তোমার মুখটা নাকের নিচে, আবার স্পর্শ করেনি, তাহলে ইয়োর মাউথ ইজ বিলো ইয়োর নোজ। বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? ভালো লাগলো? ইয়েস স্যার। তা এবার আবার তুমি করতে পারো, ওটা তুমি বুঝেছো। আবার নট ডাইরেক্টলি অ্যাভাব, সরাসরি যখন সরাসরি মানে কি বলবে, সরাসরি কোনো কিছুর ওপরে কিছু আছে বোঝায় না, সরাসরি একদম উপরে বোঝায় না। কোনটা দিয়ে? অ্যাভাব দিয়ে একদম সরাসরি ওপরে আছে এরকম বোঝাচ্ছে না। ঠিক আছে, উই প্রেফার অ্যাভাব ওয়েন ওয়ান থিং ইজ নট ডাইরেক্টলি ওভার অ্যানাদার, এখন সরাসরি উপরে নেই। কীরকম বলো তো? আমি তোমাকে বলতে গিয়ে বলেছিলাম, তুমি বলছো লেক পার্কের অপর পারে আমাদের বাড়ি আছে। ঠিক আছে, উই হ্যাভ গট আ লিটল হাউস, আমরা একটা ঘর পেয়েছি, কল্যাণীতে ভাড়া থাকতে এসেছো বা বাইরে থেকে এসেছো অস্থায়ীভাবে। উই হ্যাভ গট আ হাউস অ্যাভাব দ্য লেক, অ্যাভাব লেক পার্ক। লেকের ওপরে বলতে এখানে কিন্তু লেকের ওপরে নয়, তার মানে নট ডাইরেক্টলি ওভার, সরাসরি কিন্তু ওভার বোঝাচ্ছ না। বুঝতে পেরেছো? তার মানে লেকের পাশে, আগে। ঠিক আছে, লেকের ওইখানেই অপর পারে, আন্ডারস্টুড, কোনো একটা পারে। ঠিক আছে, ওভার দ্য লেক হলো। তুমি একটা দেখো না, তোমাকে আমি ছোট্ট একটা আরেকটা উদাহরণ দিই, তোমার এটা বেশি পরিষ্কার হবে, খুব সুন্দর করে বুঝবে। খুব সুন্দর করে বুঝতে গেলে আমার মনে হয় এই উদাহরণটাই তোমাকে দিতে পারি। কীরকম? যেমন তুমি একটা সেন্টেন্স বানাতে পারো যে দুর্গটি উপত্যকার উপরে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। উপত্যকার উপরে কি বলবে? দ্য ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ বা রাজপ্রাসাদ। স্ট্যান্ডস দাঁড়িয়ে আছে, অন আ হিল একটা পাহাড়ের উপরে। তারপর বলছো অ্যাভাব দ্য ভ্যালি। অ্যাভাব দ্য ভ্যালি বলতে কী বোঝাচ্ছে? ভ্যালির উপরে, উপত্যকার উপরে। উপত্যকার উপরে সেটা কোথায়? অন দিয়ে তুমি তার পরিচয় করো, অন এ হিল। বুঝতে পেরেছো? দ্য ক্যাসেল স্ট্যান্ডস অন আ হিল অ্যাভাব দ্য ভ্যালি, অর্থাৎ দুর্গটি উপত্যকার উপরে একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। দুর্গটি উপত্যকার উপরে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছো? এখানে অনটা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছে সেটা প্রকাশ করছে। বোঝা গেল? জিনিসটা ধরতে পেরেছো জিনিসটা? এবার চলে এসো, তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে। তারপর দেখো, তুমি যখন কোনো কিছুকে যখন স্পর্শ করে থাকে তখন কিন্তু ওভার। স্পর্শ কীরকম? ওয়েন ওভার মিনস কভারিং সামথিং, কোনো কিছু যখন ওভার মানে কিছু ঢেকে রাখা বোঝায়, কিছু ঢেকে রেখেছে। মানে উই প্রেফার ওভার ওয়েন ওয়ান থিং কভার্স অর টাচেস অ্যানাদার, যখন একটি জিনিস ঢেকে রাখে অন্য কিছুকে। বুঝতে পেরেছো? হলো, বা স্পর্শ করে থাকে। এবার তুমি যদি বলো কল্যাণীর উত্তর দিকে মেঘ রয়েছে, কি বলবে? দের ইজ ক্লাউড ওভার দ্য নর্থ অফ কল্যাণী। বোঝা গেল? বুঝতে পেরেছো? কি বলবে? দের ইজ ক্লাউড ওভার দ্য নর্থ অফ কল্যাণী, অর্থাৎ কল্যাণীর উত্তরে কি আছে? মেঘ আছে। বোঝা গেল? এবার তুমি আবার ওভার বোঝা যেতে পারো, কোনো কিছুর ওপরে স্পর্শ করে রয়েছে। কীরকম স্পর্শ করে রয়েছে? আমি যদি পাজামা পরি,
আমার পাজামার উপরে আমি একটা কোটটা পরেছি, তাহলে আমার পাজামাকে স্পর্শ করে রেখেছে আমার কোটটা, তাহলে আই পুট অন আ কোট ওভার মাই পাজামাস বা পিজামাস। ইজ দ্যাট ক্লিয়ার? PYJAMAS, আন্ডারস্টুড? ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাতে পেরেছি তো? আবার আমরা কখনো কখনো ওভার বা অ্যাক্রস একই অর্থে ব্যবহার করি যখন একটা জিনিস আরেকটা জিনিসকে পেরিয়ে চলে যায়, ঠিক আছে? যখন একটি জিনিস আরেকটিকে অতিক্রম করে তখন আমরা ওভার বা অ্যাক্রস দুটোই ব্যবহার করতে পারি, ঠিক আছে? কেমন? যেমন প্লেনটা ডেনমার্কের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ওভার ডেনমার্ক, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাক্রস ডেনমার্ক, ঠিক আছে? মুভমেন্ট, ওটা বোঝানো মানে মুভমেন্ট। আবার এর মানে কি ওভারটার মধ্যে কোনো স্থিতিশীলতা নেই? আছে। কীরকম বলবে? যেমন ইলেকট্রিক কেবলস, ইলেকট্রিকের তার, ওগুলো স্ট্রেচ করেছে, স্ট্রেচ করা মানে কি প্রসারিত হয়েছে বা গেছে। ওভারও বলতে পারো, ক্রস ওভার দ্য ফিল্ডস মানে মাঠের উপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে। বোঝা গেল? ধরতে পেরেছো জিনিসটা? বিদ্যুতের তারগুলি মাঠের উপর দিয়ে গেছে, হয়েছে? ক্লিয়ার? ইলেকট্রিক কেবলস। আচ্ছা গেল। আবার ওভার কখনো কখনো কি হয়, একটা কি বলবে, একটা সাধারণত উচ্চতর একটি বিন্দু বোঝায়, মানে ওভার রেফার্স টু এ পয়েন্ট জেনারেলি হায়ার, ওপরে কোনো একটা বিন্দু। যেমন আমি যদি বলি ওর মাথার উপরে আমি একটা ছাতা ধরেছি, আই হেল্ড আমব্রেলা ওভার হিজ হেড, এখানে স্থিতিস্থাপকতা ধরেছি, বেশি একটা দূরত্ব বজায় রাখিনি, ঠিক আছে? তার মানে আই হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, বা তুমি বলতে পারো হি হেল্ড অ্যান আমব্রেলা বা হিজ আমব্রেলা ওভার হার হেড, তিনি তার মাথার উপরে একটা ছাতা ধরেছেন, তিনি তার মাথার উপর তার ছাতা ধরেছেন, ঠিক আছে? এবার তুমি বলছো বিমানটি কলকাতার উপর দিয়ে উড়েছিল, কি বলবে? চলে গেল, মুভমেন্ট, দ্য প্লেন ফ্লিউ ওভার ক্যালকাটা, হয়েছে? এবার চলে আন্ডারস্টুড? মুভমেন্ট হলে ওভার হয়, কখনো কখনো স্থিরতাতেও ওভার থাকে। কীরকম? I can see a helicopter over the palace. I held an umbrella over her head. ঠিক আছে? Is that clear? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মুভমেন্টটাই বোঝায়, তাই না? আচ্ছা, তারপর তুমি যদি বলো অ্যাভাবটা, অ্যাভার রেফার্স টু আ পয়েন্ট ডাইরেক্টলি হাইয়ার, সরাসরি ওপরে, আমি তোমাকে বলেই দিয়েছি আগে, সরাসরি উচ্চতর বিন্দু বোঝাচ্ছে। দ্য সিলিং ফ্যান মুভস জাস্ট ওভার মাই অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ ঠিক আমার মাথার উপরে ঘুরছে, সিলিং ফ্যানটা আমার মাথার ঠিক ওপরে চলছে, গেল এটা। সূর্য, দ্য সান রোজ অ্যাবাভ দ্য সি, এখানে যদি বলো সান রোজ অ্যাবাভ দ্য সি, I'm sure you have understood. Yes, have you sir. opened the door? Now I want to tell you, if I ask you another very important question, I have already told you, সূর্যটা সমুদ্রের উপরে উঠেছে, দ্য সান রোজ অ্যাবাভ দ্য সি, হলো? এবার তুমি আবার কিন্তু কোনো কিছুর ওপরে টাচ করেনি, স্পর্শও করেনি। যদি বলো ডাক্তার এবং পুলিশম্যান দুজনে ঝুঁকেছিল, লিন করা মানে কি ঝুঁকে থাকা, ওয়ার লিনিং ওভার দ্য বডি ওয়েন উই অ্যারাইভড, বডি মানে কি ডেড বডি, মানুষের শরীর, মৃত শরীর, ওই মৃত শরীরের উপরে ঝুঁকেছিল কে? পুলিশম্যান এবং ডাক্তার, যখন আমরা এসে পৌঁছলাম, ঠিক আছে? ওভার তুমি বোঝাচ্ছ। আবার কোনো কিছু ধরো, আমি ওভারটা আরেকটা মুভমেন্ট বোঝায় না, সে একটা, তুমি কি বলবে লোকটির, আচ্ছা গেল ওইটা। তুমি বলছো ধরো তিনি একটি খাদের ওপর ঝাঁপ দিয়েছিল, কি বলবে? খাদ ইংরেজি কি? ডিচ। কি বলবে? ডিচ, DITCH, বলো বলো। তিনি খাদ, তো ডিচ মানে খাদ, তিনি খাদের উপরে লাফ দিয়েছিলেন, কি বলবে? জাম্পড ওভার এ ডিচ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি সক্ষম হয়েছিলাম, ম্যানেজ টু মানে হচ্ছে সক্ষম হওয়া, আই ম্যানেজ টু
পেরোতে, ফেন্স মানে হচ্ছে বেড়া, আমি বেড়া পেরোতে সক্ষম হয়েছিলাম, কি বলবে? আই ম্যানেজ টু গেট ওভার দ্য ফেন্স বা অক্রস দ্য ফেন্স, হলো? আচ্ছা তুমি যদি বলো দ্য হর্সেস আর ওভার দ্য ফেন্সের মানেটা কি দাঁড়ায়? ঘোড়াগুলো বেড়ার ওপরে, এটা বোঝাচ্ছে তো? ভেড়া কি ভেড়াগুলো বা ঘোড়াগুলো অ্যাকচুয়ালি ভেড়া বলিনি, ঘোড়া বলেছি, হর্সেস। আর ওভার দ্য ফেন্স বলতে কেন বোঝাচ্ছে অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স, দ্যাট ইজ আর নাও বিয়ন্ড, আন্ডারস্টুড? ইজ দ্যাট ক্লিয়ার? অন দ্য আদার সাইড। আচ্ছা এবার তুমি যদি বলো ছেলেটা দৌড়চ্ছে সারা ঘরের মধ্যে, শিশুটা ফুলের সীমানা জুড়ে দৌড়াচ্ছিল, দ্য চাইল্ড ওয়াজ রানিং অল ওভার মানে সব জায়গা কভার করছে সে, ওভার বললেও হয় কিন্তু অল ওভার দ্য কি ফ্লাওয়ার বর্ডার্স, ঠিক আছে? গট ইট হোয়াট আই এম সেইং? ধরতে পেরেছো? আচ্ছা যদি আমি এবার তোমাকে একটা কথা বলি ছোট্ট করে, ভালো করে বোঝার চেষ্টা, আমি যদি বলি আই লিভ অন দ্য রোড, কি এর মানেটা কি বোঝায়? কেউ রাস্তায় থাকতে পারে? রাস্তা দিয়ে তো গাড়ি চলাচল করে। আমি যদি বলি আই লিভ অন দ্য রোড, তার মানে কিন্তু আমি রাস্তায় থাকি না, রাস্তার পাশে থাকি বোঝাচ্ছে। আই লিভ অন দ্য ফার সাইড অফ দ্য রোড, বোঝা গেল জিনিসটা? বুঝো? অন দ্য ফার সাইড অফ দ্য রোড মানে কি আই লিভ অন, no, if your teacher doesn't understand, you can use on the far side of the road, understood? Or if you say no, I live on the road, what does it mean? Beside the road, understood? They live on the road, it means তারা রাস্তার উপর বাস করে, এর মানে হচ্ছে they live on the far side of the road, তারা রাস্তার ধারে থাকে। আর আমরা রাস্তার ধারেই থাকবো, রাস্তার উপরে কে থাকে? বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য নাকি? অবশেষে, আচ্ছা বলো তো, অবশেষে বা শেষ পর্যন্ত আমরা, ইউ মেক দ্য সেন্টেন্স, শেষ পর্যন্ত আমরা পাহাড়ের চূড়া পেরিয়ে গেলাম, কি হবে? পাহাড়ের চূড়ো পেরিয়ে গেলাম। ক্রেস্ট মানে হচ্ছে চূড়ো, রেস্টের আগে সি বসিয়ে দিলে ক্রেস্ট হয়, বলো। অ্যাট লাস্ট উই ওয়্যার ওভার দ্য ক্রেস্ট অফ দ্য হিল, শেষ পর্যন্ত আমরা পাহাড়ের চূড়া পেরিয়ে গেলাম, বুঝতে পেরেছো? চূড়া মানে শৃঙ্গ, মাথাটা যেটা যেটা জেনিথ, হলো? পিক 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 জেনিথ। আচ্ছা চলে এসো, দ্য লিভস, এবার দেখো কখনো কখনো ছড়িয়ে ছিটিয়ে থাকা বোঝাতেও কিন্তু ইয়েটা বোঝায়, এই ওভার বোঝায়, বুঝতে পেরেছো? দ্য লিভস লে থিক অল ওভার দ্য গ্রাউন্ড, পাতাগুলো মাটিতে ঘনভাবে পড়ে রয়েছে, বুঝতে পেরেছ? দ্য লিভস লে থিক অল ওভার দ্য গ্রাউন্ড বা ওভার দ্য গ্রাউন্ড। আচ্ছা তারা আমার উপরে জল ছিটিয়েছিল, জল ছেটানো ইংরেজি জানো তো? স্প্ল্যাশ। আচ্ছা তারা আমার উপরে জল ছিটিয়েছিল না, স্প্ল্যাশড মানে কি? আমি কি বললাম? স্প্ল্যাশড ওয়াটার ওভার, অল ওভারও বলতে পারো, ওভার বলতে পারো, পুরো আমার উপরে জলটা ফেলেছে। ওভার বলতে কারো উপরে বোঝাচ্ছে না? ওভার মি, অফকোর্স ওভার মি। আচ্ছা দরজায় একটা বাতি ঝুলছিল, কি হবে? এ ল্যাম্প হাং ওভার দ্য ডোর, দরজার ওপরে। আচ্ছা তারা তার উপরে একটা কম্বল নিক্ষেপ করেছিল, মানে কম্বল ছুঁড়ে মেরেছিল, বা তারা কম্বল দিয়ে তাকে ঢেকে দিয়েছিল, কি হবে? দে থ্রিউ আ ব্ল্যাঙ্কেট ওভার আর, বুঝতে পারো নি এখনও? ধরতে পারো নি তুমি জিনিসটা? ধরতে পেরেছ? তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আয়ত্ত হয়ে গেছে। এবার যদি তোমার বলো আচ্ছা তারা দেয়াল বেয়ে, তারা দেয়ালের উপরে উঠে গেল, কি বলবে? দেয়াল বেয়ে চলে গেল আর কি। দে ক্লাইম্বড ওভার দ্য ওয়াল, আমাকে দেয়ালটা পেরোতে হবে, আমি কী বলবো? আই ক্লাইম্বড ওভার দ্য ওয়াল। বুঝতে পেরেছো? ধরতে পেরেছো কি? কোথাও কোনো প্রবলেম আছে তোমার বোঝার ক্ষেত্রে? তুমি আমাকে বলে দাও একটু। ইজ দেয়ার এনি প্রবলেম? If you don't have any problem, I think you might have liked my video. If you have liked it, please don't hesitate to share with your friends. If they like, they can feel free to like it, or if they don't, they feel free to dislike it.
Okay, thank you. That's all today. Thank you so much.